অফিসে কাজের ফাঁকে ছুটি মাত্র একদিন, আর এই একদিনের ছুটি কিভাবে কাটাবে তাই না? এই একদিনের ছুটি কাটাতেই আমরা চলে এলাম দুর্গাপুর থেকে পুরুলিয়া, সেটা হলো গড়পঞ্চকোটে। গড়পঞ্চকোটে এসে পাহাড় ছাড়াও আরও কি দেখবে, আর তার সাথে পাহাড়ের কোলে কোথায় বা থাকবে, আর তারও সাথে থাকবে বাইরের অনেক খাবার দাবার। সেগুলো সমস্ত কিছু আমরা তুলে ধরবো এই পর্বের ভিডিওতে, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর অবশ্যই সঙ্গে থেকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্কাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। দেখতে দেখতে শীতকাল প্রায় নাকের ডগায় চলে এলো, আর এই রকম সময়ে কোথায় যাওয়া যায় বলো তো ঘুরতে? তাই আমরা ঠিক করলাম কাছাকাছি একটা পাহাড়ে যাব। এবার কাছাকাছি পাহাড় বলতে কোথায় বলো তো? হ্যাঁ, প্রথমে একটা জায়গারই নাম মাথায় আসবে, সেটা হলো পুরুলিয়া। তাই বেশি চিন্তা ভাবনা না করে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর থেকে পুরুলিয়ার একটি বিখ্যাত পাহাড় গড়পঞ্চকোটে। এই গড়পঞ্চকোট যাওয়ার জন্য কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশনের সব রকম ব্যবস্থা আছে, কিন্তু আমরা চলে যাচ্ছি আজকে বাইক নিয়ে। আমরা যদি বাইক নিয়ে না বেরোতাম তাহলে এত সুন্দর রাস্তাটা গাড়ির ভিতরে বসেই মিস করতাম। রাস্তা থেকে চোখ ঘোরাতেই চোখে পড়লো এত সুন্দর একটা দৃশ্য। রাস্তা থেকেই পাহাড় দেখা যায়, আর ভাবা যায় যেই পাহাড়টা রাস্তা থেকে দেখছি সেই পাহাড়েই আমরা উঠবো বলে ঠিক করেছি। এত সুন্দর কাশফুল আর তার ব্যাকগ্রাউন্ডে এত সুন্দর পাহাড়, সেটা দেখতে আমরা দাঁড়াবো না রাস্তায়? সেটা কি হতে পারে? আসানসোল দিশের ঘর পেরিয়ে আমরা যাচ্ছি গড়পঞ্চকোটের রাস্তার দিকে। এই ছোট্ট রাস্তা, চারিদিকে গাছ, চাষবাস, ছোট্ট ছোট্ট বাড়ি, আমার তো দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ফিল করুন এই রাস্তার ভিউটা। আমাদের এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলেই আপনারা জানতে পারবেন গড়পঞ্চকোটের বিষয়টা। কি করে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কি দেখতে পাবেন, সব থাকবে। আমরা কিন্তু পৌঁছে গেছি গড়পঞ্চকোটের মেন জায়গায়। এইখানে পার্কিং এর ব্যবস্থাও আছে, তার সাথে পে অ্যান্ড ইউজ বাথরুমেরও ব্যবস্থা আছে। এখন আমরা আছি গড়পঞ্চকোটে, আর এখান থেকেই শুরু হয়েছিল গড়ের কিছুটা ইতিহাস। ইতিহাস ঘাটলে জানা যায় এটি ছিল সেই সময়কার রাজার মনসা মন্দির। এই গড়ের ইতিহাসে লুকিয়ে রয়েছে অনেক রাজার নাম, তার মধ্যে দুটো রাজাকে আমরা কম বেশি সবাই চিনি, নাম তো অবশ্যই শুনেছি। তাদের মধ্যে একজন হলেন বল্লাল সেন এবং অপরজন হলেন লক্ষণ সেন। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 40টি মন্দির আছে। এই মন্দিরগুলির মধ্যে কিছু মন্দির পাথর দিয়ে তৈরি, আর কিছু মন্দির পোড়া মাটির। প্রকৃতির রূপ দেখে চোখ জোড়ানোর জন্য এক আদর্শ জায়গা হলো এই গড়পঞ্চকোট। সপ্তাহান্তে মনটাকে একটু সতেজ করার জন্য গড়পঞ্চকোট ভায়া মাইথন এক কথায় অনবদ্য। অপরূপ প্রকৃতির সাথে অবহেলিত ইতিহাসের পূর্ব মিলবন্ধনের নিদর্শন পঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত এই রহস্যাবৃত নিশ্চুপ গড়। রাজা দামোদর শেখর ছিলেন পঞ্চকোটের প্রথম রাজা। সময়টা 90 খ্রিস্টাব্দ। পুরুলিয়া ঝালদা শহরের 5 অধিবাসী সর্দারের সাহায্যে তিনি রাজত্ব গড়ে তোলেন, আর সেই থেকেই নাম গড়পঞ্চকোট। গড় মানে দুর্গ, পঞ্চ মানে 5, আর কোট মানে গোষ্ঠী। এটি হলো গড়পঞ্চকোটের রাস মন্দির। একটু খেয়াল করলে দেখা যায় যে এটার মাথাও কিন্তু 5টা চূড়া। শীতকালে এরকম একটা সুন্দর প্রকৃতির মাঝখানে কে না আসতে চায়? আমাদের আশপাশটা পুরোটা সবুজে ঘেরা, আর সামনেই রয়েছে সুবিশাল একটা পাহাড়, আর এরকম সুন্দর প্রকৃতির মাঝখানেও রয়েছে
কিছু স্থাপত্য, যেগুলো প্রায় ধ্বংসাবশেষ, তবে তার মধ্যে কিছু সংরক্ষিত করে রাখতে পেরেছে। এখন আমরা আছি হচ্ছে গড়পঞ্চকোট, আর এটা হচ্ছে রাস মন্দির। এরপরে আরো কিছু দেখাবো, চলো। ওই পিছনে লক্ষ্মী মন্দির, আর পাশে দেখতে পাচ্ছেন এত সুন্দর এই পাহাড়টা, কি দারুণ লাগছে। সামনে একটা এত সুন্দর মন্দির, আর তার সাথে পিছনে একটা এত অপূর্ব পাহাড়। এটি হচ্ছে সেই গড়পঞ্চকোটের লক্ষ্মী মন্দির। এই মন্দিরটিও বেশ পুরনো। এই কথাটা বলার একটা কারণ হলো এই মন্দিরের দেওয়ালের নকশাগুলো। তার মধ্যে অনেক নকশা সব মুছে গেছে, রয়ে গেছে বাকি নকশাগুলো। দেওয়ালে থাকা গাছের মতো আমাদের মনেও চারা গজিয়ে তোলে ইতিহাসের এই স্থাপত্যগুলো, যেগুলো একেবারেই নিদর্শন। সত্যি, এখনকার আর তখনকার মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। তখনকার সময়ে একটা পিলারও কত যত্ন করে একদম নিখুঁতভাবে তৈরি করা হতো, আর তার সাথে রয়েছে এত সুন্দর একটি পরিকাঠামো, যেটা কিছুটা ভগ্নস্তূপে পরিণত হলেও আমাদের মনে করিয়ে দেয় এখানকার পুরনো ঐতিহ্য এবং সৌন্দর্য। এই লক্ষ্মী মন্দিরটি আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে আপনারা প্লিজ জানাবেন। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে সামনে কয়েকটা দোকান দেখেছি, খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে জিনিসপত্র দিয়ে। চলুন তাহলে দেখা যাক ওখানে কি কি জিনিস পাওয়া যায়। এই ছৌ মুখোশগুলো কিন্তু ভারী সুন্দর, আমার কিন্তু খুব কালারফুল আর খুব সুন্দর লাগলো। আর এই ইঁটগুলো দেখতে পাচ্ছেন যেগুলো রাখা আছে, এই ইঁটগুলো দিয়েই কিন্তু বানানো হয়েছিল এখানকার রাজবাড়ি সব কিছু জিনিস। কীরকম বড় বড়, কীরকম পাতলা পাতলা, দেখুন ইঁটগুলো খুব নিখুঁতভাবে এখানে কাজ করা হয়েছিল। দেখতে পাচ্ছেন পাহাড়ের ধারেই, কি সুন্দর লাগছে, অপূর্ব এই দৃশ্য। এটি হচ্ছে এই রাজবাড়ির সিংহদুয়ার। কি সুন্দর ছিল একটা সময়, ভেবে দেখুন। এখন দেখুন সব ভেঙে পড়ে রয়েছে, দেখেও খুব খারাপ লাগে। পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই সামনে যেটা দেখতে পাচ্ছেন ভাঙা মতো, এটা একটা পিলার, এগুলো কিন্তু সব পিলার। কি সুন্দর, এই একটা পিলার, এই একটা পিলার, এই যে পিলারটা পিছনে দেখতে পাচ্ছেন এইরকমই ছিল সামনেও। এইগুলো এখন ভেঙে এরকম ভাবে পড়ে রয়েছে, দেখেও খুব খারাপ লাগে। এই সিংহদুয়ারের মাঝখান থেকে কি সুন্দরভাবে এই পাহাড়টা দেখা যাচ্ছে, একবার দেখুন, অপূর্ব। আর ওই মেঘটা দেখতে পাচ্ছেন ওপরে, পুরো লাভের মতো। সামনে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানীমহল। এই মূর্তিটা কিসের বলতে পারবেন? যদি জেনে থাকেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি এত ভিডিও দেখেছি, কারোর ভিডিওতে এত নিখুঁতভাবে জিনিসগুলো কিন্তু ওঠানো নয়। আজকে আমরা এখানে এসে সব থেকে বেশি আশ্চর্য হয়েছি এই মেঘটা দেখে। দেখতে পাচ্ছেন পুরো লাভের মতো, আমার তো দারুণ লেগেছে। এত সুন্দর পাহাড় আর তার উপরেই হচ্ছে মেঘ। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই ছিল রানীমহল। এখন দেখুন, না আছে ছাদ আর না আছে তার কিছু, শুধু এইটুকুই বেঁচে আছে। যতদূর জানা যায় একসময় এই রানীমহলের আশেপাশে কাউকে আসতে দেওয়া হতো না, কিন্তু এখন এই রানীমহল দেখতেই অনেক দূর দূর থেকে মানুষ আসে। শুধু রানীমহল দেখতেই আসে কথাটা কিন্তু ভুল, দেখতে আসে এত সুন্দর পরিবেশ আর সেই রাজাদের তৈরি করে যাওয়া অনেক স্থাপত্য।
এখানকার আশেপাশের মানুষের থেকে জানতে পারি এইটা একসময় সেই রাজারা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহার করত। এই জায়গাটা খুব একটা বড় নয়, সেই কারণে কেউ যদি এখানে অ্যাটাক করে সেই জন্য সেনারা উপরে উঠে দেখতেন যে দূর থেকে কেউ আসছেন কিনা। যদি কেউ আসতো তখনই সবাইকে খবর দিয়ে দিত। এরকম সুন্দর জায়গায় এসে কেউ কারোর নাম লিখতে ছাড়েনি, কোনোটাই প্লাস কোনোটাই মাইনাস। এখানে সিঁড়ি আছে, একদম সরু সিঁড়ি যেখানে একজন পাস করতে পারবেন। বাপরে, ভীষণ সাবধানে আসতে হবে, প্রচন্ড খাড়া সিঁড়ি আর পুরো বালি কিচকিচ করছে। এইটুকু সিঁড়ি, বুঝতে পারছেন? এই জায়গাটা দেখুন, আমার পাটা কিন্তু দেখুন পুরোপুরি হচ্ছে না। উপরে আরো সরু সরু পাতলা পাতলা সিঁড়ি। সত্যি এখানকার সিঁড়িগুলো ভীষণই ভয়ঙ্কর বলতে পাতলা পাতলা সিঁড়ি, একটা পাও ঠিক মতো ধরে না। এখানে একজন ঢুকলে আরেকজন কিন্তু পাস করতে পারবে না। এখানের জায়গাটা এতটাই সরু, তার মধ্যে ভিতরটা দেখতে পাচ্ছ কতটা ছোট্ট ঘরের মতো, কিন্তু সামনের এই ভিউটা অসাধারণ। এখান থেকেই সেনারা নজর রাখতো দূরের কেউ হামলা করতে আসছে কিনা। তবে যাই বলো, এখানে আর কিছু থাকুক না থাকুক, বলতা কিন্তু অজস্র আছে। সিঁড়ি আর বলতা সব কিছু উপেক্ষা করে এই পাহাড়ের ভিউটা আমাদের মন কেড়ে নিল। এখান থেকে ভিউ দেখার মজাটাই আলাদা, কিন্তু তোমরা যখন এখান থেকে ভিউ দেখতে আসবে তখন বলতা থেকে সাবধানে থাকবে। বলতা এখানে কিন্তু অনেক, সাবধানে আসবেন। দেখুন বলতা দেখছেন কত বলতা। এই হচ্ছে নাম্বার সিঁড়ি, নামাটা আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন দেখুন, এই হচ্ছে নম্বর সিঁড়ি। দেখুন আমি নামছি আস্তে আস্তে, দেখাচ্ছি। মানে দেখতে পাচ্ছেন পাটা কিরকম এতটা করে বেরিয়ে আছে আমার পা, দেখতে পাচ্ছেন? দেখুন নামছি, দেখুন উপর থেকে দেখাই ভিউটা, তবে বুঝতে পারলাম। তাহলে আগের দিন এটা ছিল ওয়াচ টাওয়ার। স্পেসটা ছোট হলেও উঠতে কিন্তু দারুণ মজা লেগেছে, আর তার সাথে নামতেও। হেঁচে দিয়েছি প্রথমে, এখানে এসে দেখুন। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখার এক্সপিরিয়েন্সটা একদম নতুন ছিল, আর সত্যি বলতে আমার তো দারুণ লেগেছে। এখানে কিছুটা হলেও কিন্তু মেনটেন করে রাখা হয়, না হলে আমরা উঠতাম কি করে বলো তো? আজ থেকে প্রায় 4-5 বছর আগে অবধিও এই জায়গাগুলো পরিষ্কার ছিল না, তবে আজকে পরিষ্কার আছে বলেই আমরা ভিতরটা ঢুকে দেখতে পারলাম, আর তার সাথে তোমাদেরকেও দেখাতে পারলাম। এখান থেকে বেরিয়ে দেখি যে এটার আশেপাশে আর কি কি আছে। এটা একটি রিসর্ট, সামনে ওয়াচ টাওয়ার আছে। এখানে যারা যারা বাইরে থেকে আসবেন তারা এসে একদিন এখানে থাকতেও পারেন, ঠিক আছে? আমরা যেহেতু দুর্গাপুর থেকে এসেছি, তো আমাদের নাইট স্টে করার এখানে দরকার নেই, কিন্তু এখানে নাইট স্টে করা যায়, ঠিক আছে? দেখুন খোলাই আছে, এটা একটা রিসর্ট। দেখুন দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, প্লাস এখানে হচ্ছে শপিং এর জিনিসপত্র পাওয়া যায়। এগুলো সব কটেজ বানানো আছে। এখানে যারা বাইরের থেকে আসবেন তারা এখানে এসে স্টে করতে পারেন। এখানে পাশে এত সুন্দর ভিউ, তার সাথে এত সুন্দর একটি ওয়াচ টাওয়ার। চলুন আপনাদের সাথে শেয়ার করছি ওয়াচ টাওয়ারে উঠে কেমন লাগে জায়গাটা, আশপাশটা কীরকম লাগে দেখতে। চলুন নিয়ে যাই। এখানে এত কিছুর মধ্যে কিন্তু অনেক বলতা আছে। হলুদ কালারের যে বলতা হয় না, ওই বলতাটা আশেপাশে অনেক উড়ছে। আমরা যেখানেই যাচ্ছি ওখানেই শুধু হলুদ কালারের আমরা বলতাটা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে এবার আমি ওপর দিকে উঠছি। ওপর দিকে উঠে এবার দেখবো যে গড়পঞ্চকুটকে কেমন লাগে দেখতে।
এই ওয়াচ টাওয়ারে উঠেই প্রথমেই চোখে পড়ে সামনে এটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটি রাম মন্দির। আর ডান দিকে যে বিল্ডিংগুলো দেখছেন এটাই হচ্ছে রিসর্টটা। সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার আর ওইখানে সেই মন্দির, দূরে একটি পাহাড় আর বাঁ দিকে হচ্ছে গড়পঞ্চকোটের মেন পাহাড়টা। কি দারুণ ভিউটা না ওপর থেকে, পুরো জায়গাটাই আপনার দেখুন একবারে আপনি পুরো দেখতে পাচ্ছেন। ওপরে পরিষ্কার আকাশ, মেঘ আর তার সাথে এত সুন্দর পাহাড়। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও যাতে সবার আগে প্রথম নোটিফিকেশন যাতে তোমার কাছেই পৌঁছায়। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো যাতে আরও 10টা মানুষ যাতে দেখতে পায় এই ভিডিও, আর তারাও যাতে এইখানে ভিজিট করে। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে, এখানে দাঁড়িয়ে তো মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবো। এত সুন্দর হাওয়া আর তার সাথে এত সুন্দর নেচার, দারুণ লাগছে এই উপর থেকে, দারুণ দারুণ। আমাদের দৃষ্টি দিয়ে যতটুকু পারি ঠিক ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই জন্য তোমরা কিন্তু মাঝপথে আমাদের হাত ছেড়ো না, আমাদের কিন্তু অবশ্যই পাশে থেকো যাতে আরও সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে পারি। ওয়াচ টাওয়ারের ওপর থেকে এই যে ভিউটা, সত্যি বলতে হাজার কষ্ট হলেও এই ভিউটা কিন্তু তোমাদের মন কাড়তে বাধ্য হবেই। এই রকম ভিউ একদিনের ছুটির কাটানোর জন্য আমার মনে হয় যথেষ্ট। এত সুন্দর ভিউটাকে ছেড়ে সত্যি বলতে নিচে নামতে ইচ্ছেই করছে না, কিন্তু কি করব বলো, আরও তো অনেক জিনিস ঘুরে দেখা বাকি। তবে এই ওয়াচ টাওয়ারের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে যে কটা ফ্লোর আছে সে কটা ফ্লোরেই কিন্তু চারপাশে রেলিং দিয়ে ঘেরা আছে। ওপরে যদি ভিড় হয়ে যায় তাহলে তোমরা নিচের জায়গাটায় এসেও দাঁড়িয়ে সুন্দর একটা এরকম প্রকৃতি উপলব্ধি করতে পারবে। অসাধারণ জায়গা, অসাধারণ, খুবই ভালো লাগবে। আপনারা দূর থেকে এলে এত সুন্দর ভিউ, তার সাথে এত সুন্দর রিসর্ট, চারিপাশটাই তো আপনাদের দেখালামও, তার সাথে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন এখানে দাঁড়িয়ে। ওয়াচ টাওয়ারটাও খুব সুন্দর, এই ওয়াচ টাওয়ারের জন্য কিন্তু একটা অন্যরকমই লাগছে জায়গাটা, দারুণ লাগছে। এইটা হচ্ছে পাহাড়ে যাওয়ার রাস্তা, এটা দিয়ে ওখানে একটা পার্ক আছে, প্লাস এই পাহাড়ের উপরে ওঠা যায়। আর একটা জিনিস দেখুন, পিকনিক অ্যান্ড অ্যালকোহল ইজ প্রোহিবিটেড ইনসাইড দ্য ফরেস্ট এরিয়া। আপনারা পিকনিক, অ্যালকোহলের ব্যাপারটা আমি বলতে পারবো না, বাট পিকনিকের ব্যাপারটা বলতে পারি যে পিকনিক ওইদিকে করা যেতে পারে। আর এর ভেতরে এরপর থেকে কিন্তু কোনো পিকনিক হবে না, আর অ্যালকোহলও খাওয়া যাবে না। মানে এর ভিতরে হয়ে গেল, এইখানটাই হয়ে গেল, বা এই রাস্তার ভেতরে তো এদিকে রিসর্ট আছে, যদি কারো খুবই খেতে ইচ্ছা হয় তাহলে রিসর্টে রুম বুক করে নেবে, এত সুন্দর পাশে রিসর্ট, খাবে। আর এই হচ্ছে জঙ্গল, এইখান দিয়েই সামনে গিয়ে রাস্তা উপরে উঠবার। আমরা ট্রাই করব যে পাহাড়ের টপ অবধি যাওয়ার, দেখি কতটা যেতে পারি, আদৌ রাস্তা খোলা আছে কিনা। জায়গাটা সত্যি খুব সুন্দর, ভালো লাগবে। শীতের শুরু, হালকা হালকা ঠান্ডা পড়েছে, তার মধ্যে আমরা চলে এলাম শুধু একমাত্র আপনাদের জন্য, যাতে এই জায়গাটা আপনাদের দেখাতে পারি। শীতের মধ্যে আপনারা মজা করতে চলে আসুন এখানে। এটা হচ্ছে গড়পঞ্চকোট, দারুণ জায়গা, খুব সুন্দর। দেখুন ভেতরটা দেখুন, আমি যাচ্ছি না। হ্যাঁ, এইখানে পাকা রাস্তা শেষ, এরপরে জঙ্গল প্রিন্সেস জঙ্গল, এখান থেকে স্টার্ট। সবাই ওইদিকে পার্টি ফার্টি করছে, এখানে কিন্তু পার্টি করা, পিকনিক করা এলাও নয়, তাও করছে। দেখুন ধোঁয়া উঠছে, মানে রান্না হচ্ছে। এই হচ্ছে জঙ্গলের ভিতর, সুন্দর লাগবে জায়গাটা। কি দারুণ লাগছে এরকম সুন্দর জঙ্গলের মাঝখানে এত রকমের পাখির ডাক। জঙ্গলে যাওয়ার রাস্তাটা দেখেছে, জঙ্গলের দিকে যেতে হবে, কত রকম পাখির আওয়াজ।
এই হচ্ছে জঙ্গলে ওঠবার রাস্তা, একটা লোকও নাই। ওইদিকে কিছু ছেলের আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন জঙ্গলের রাস্তা। পাহাড়ি এলাকায় জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যেতে কার না ভালো লাগে বলো? ভয়ও লাগছে যে পুরো রাস্তাটা ফাঁকা, আবার এদিকে সামনে কি আছে সেটা দেখার জন্য খুব এক্সাইটেড। দেখুন রাস্তাগুলো কত সরু, কত সরু রাস্তা, পুরো চারদিকে জঙ্গল। দেখছেন ভিউটা, দেখুন গাছ পাতা। এখানে কিন্তু বেশ অনেক রকমের গাছ আছে। কোনো মানুষ নয় এখানে এখন আপাতত। এবার শীতের সময় ঢুকছে, কি সুন্দর দেখেছেন পাতাগুলো। প্রজাপতি দেখুন, কত সুন্দর প্রজাপতি দেখুন, কত সুন্দর প্রজাপতি দেখুন। আমরা এর থেকে বেশি আর পাহাড়ের উপরে উঠছি না, তার পিছনে একটা রিজন, আমাদের কাছে এখন গাইড নাই। আর গাইড ছাড়া পাহাড়ের উপরে ওঠা আমি তো মনে করবো যে উচিত হবে না, কারণ কি অনেক রকম রাস্তা আছে। দেখুন সামনের থেকে এখান দিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, তিনটে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এবার কোন রাস্তায় যেতে গিয়ে হারিয়ে ফেলবেন, কোথায় চলে যাবেন। গাইড ছাড়া আমি বলবো না, আমরা বলবো না যে ওঠার জন্য। হ্যাঁ ওটাই ভালো, গাইড ছাড়া উঠবেন না, কারণ কি উঠতে গেলে বাই চান্স আপনি রাস্তা হারিয়ে ফেলবেন, সব থেকে বড় কথা নয়। এর জন্য আমরাও গেলাম না উপরের দিকে, নয়তো চলে যেতাম। কিন্তু অনেকগুলো রাস্তা দেখলাম ভাগ হয়ে যাচ্ছে, এবার কোনটাতে অরিজিনাল জায়গায় একদম উপরে যাবে সেটা তো বুঝতে পারলাম না। এখান থেকে আস্তে আস্তে যাব আর এক জায়গায়, আর এখানে একটা দোকানে খুব সুন্দর খাবার পাওয়া যায়, দেখি কি খাওয়া যায়। কিন্তু হ্যাঁ যেটা খাবো এখানকার স্পেশাল জিনিসই খাবো, দেখি সেটা পাওয়া যায় কিনা। এখান থেকে বেরিয়েই সামনেই দেখতে পারলাম একটা হোটেল, আর এখানে কিন্তু রান্না কন্টিনিউ হচ্ছে, এতটাই ভিড়। আর এখানে উনুনে চাপানো রয়েছে দেশি চিকেন, আর সত্যি কি দারুণ লাগছে। আমরা তো এটা দেখেই ভাবলাম যে দেশি চিকেন অর্ডার করব, কিন্তু অর্ডার করতে গিয়ে জানতে পারলাম যে এই দেশি চিকেন খেতে যাওয়ার পিছনে কিন্তু একটা রুলস আছে। যদি কেউ দেশি চিকেন খায় তাহলে তাকে গোটা চিকেনটা নিতে হবে, আর আমরা তো গুনে মোটেই দুজন মিলে গোটা চিকেন খাওয়া যায় বলো তো? হ্যাঁ তোমরা যদি আমাদের সাথে থাকতে তাহলে না হয় একটা ব্যাপার ছিল যে অর্ডার করতাম, কিন্তু তোমরা তো নেই। তবে তোমরা যদি আমাদের সাথে ট্রিপগুলো জয়েন করতে চাও তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রাখবে, ওখানে কিন্তু আমাদের গ্রুপ আর প্রোফাইল দুটোই আছে। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর পেয়ে গেছিলাম পাতা, তার সাথে কুমড়ো ফুলের বড়া, ভাত। আরও কিছুক্ষণ পর আমাদের পাতে পড়লো ডালটা অতটা ঘন না হলেও বেশ ঠিকঠাক আছে। ডালের পিছন লাইন দিয়ে আসলো তরকারি, প্রথমেই পড়লো আলু কুমড়োর তরকারি, এছাড়াও কিন্তু রয়েছে আলু পোস্ত। এখন যে আইটেমগুলো দেখছো এটা কিন্তু সম্পূর্ণ ভেজ থালি, আর সবার লাস্টে কিন্তু থাকবে চাটনি আর পাঁপড়। তবে এই সমস্ত ভেজ থালিটা নিয়ে টোটাল পড়বে 80 টাকা। আর আমরা সাথে চিকেন অর্ডার করেছিলাম, যদিও বা এখানে চিকেন কিন্তু প্লেট হিসেবে ধরা হয় না, এখানে পার পিস হিসেবে ধরা হয়। আগেই বললাম আমরা দুজন বলে দেশি চিকেনটাও খেতে পারলাম না, তোমরা থাকলে খেতে পারতাম। যাই হোক নেক্সট টাইম দেখা যাবে। তবে আমরা এইবারে অর্ডার করেছিলাম নর্মাল চিকেনটা, আর আমাদের প্রতিটা চিকেন পার পিস পড়েছিল 25 টাকা করে। এই হোটেলে কিন্তু একটা ব্যাপার আছে, এই হোটেলে ভাত, ডাল, চাটনি, পাঁপড়, মাংস যাই রান্না হোক না কেন মাটির উনুনে রান্না করা হয়, তাও আবার কাঠের জালে। যদিও বা মাটির উনুনে কাঠের জালে রান্না করা হয়, তবে রান্নাটার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। বাইরে এসে এরকম খাবার আমাদের মনে হলো যথেষ্ট ঠিক আছে, কারণ একেবারেই খারাপ কিন্তু রান্নাটা করেনি, রান্নাটা ভালোই হয়েছে। আর এখানকার প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল বলে আমাদের মনে হলো।
তোমাদের কীরকম মনে হলো সেটা তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, দেশি চিকেনের গল্পটা কিন্তু একদম ভুলবে না, সেটাও কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কারা কারা যেতে ইন্টারেস্টেড আমাদের সাথে। গ্রেভিটা দেখেই মনে হচ্ছে পুরো লাল লাল, আর পিসগুলো দেখো ছোট ছোট কিন্তু ঠিক আছে। এই চিকেনের গ্রেভিটা খেতে কিন্তু প্রায় দেশি চিকেনের ঝোলের মতো লাগছে। এত দেশি চিকেন করেছি যে দেশি চিকেন হলো না, তবে দেশি চিকেনের মতো খেতে ঝোলটা হলো। আজকের লাঞ্চটা আমার কিন্তু বেশ ভালো লাগছে খেতে। বাইরে এসে এত সুন্দর প্রকৃতির দৃশ্য অনুভব করতে করতে তার সাথে চিকেনের ঝোল আর তার সাথে ভাত দারুণ লাগছে। এগুলো কত করে নিচ্ছিস? 30 টাকা করে। এই দেখো 30 টাকা করে। বাবাই কিন্তু এই 30 টাকার তালটা ওদের সাথে ভালোই মেলালো। সামনেই দেখতে পারলাম একটা দোকান, আর এই দোকানে কিন্তু অনেক রকমের গলার হার থেকে শুরু করে কাঠের তৈরি অনেক জিনিস আছে। তার মধ্যে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, সেই ছৌ নাচের মুখোশও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। খুব অসাধারণ দেখতে লাগছে। তোমরা চাইলে কিন্তু নিজেদের বাড়ির জন্য এখান থেকে কিনে নিয়ে যেতে পারো, কিন্তু আমাদের মনে হলো এখানের দামটা একটু বেশিই বলছে, সেই জন্য কিন্তু আমরা কিনতে গিয়েও কিনিনি। এখানে যে কোনো জিনিসের মূল্য কিন্তু বেশ ভালোই। স্টার্টিং প্রাইস 70 টাকা আপ টু 2000 টাকা অবধিও এইখানে জিনিস রয়েছে। এবারে আমরা গড়পঞ্চকোটের পাহাড়ের বুক থেকে ফিরে আসছি অন্য আরেকটা জায়গায়। এইবারে দেখব রাস্তায় যাওয়ার পথে আর কিছু পড়ে কিনা। তবে রাস্তার এই আঁকাবাঁকা পথটা আমার কিন্তু দুর্দান্ত লাগছে। এটা বাইক না হলে কিন্তু একদমই সম্ভব না। তবে আমরা কিন্তু একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই গ্রামের মধ্যে অলিগালা ঘোরা সত্যিই কিন্তু আলাদাই লাগে। গ্রাম থেকে সোজা চলে এলাম হাইওয়েতে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়। সামনে সূর্য অস্ত হচ্ছে, আর এটাই হচ্ছে দামোদর নদী। আর এইদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছিন্নমস্তা কালীর মন্দির। আমরা ভাবছি একবার যাই ওখানে, আর তোমাদের সাথে শেয়ার করি যে ছিন্নমস্তা কালী মন্দিরে কি আছে। চলুন তাহলে একসাথে সবাই মিলে যাই আর গিয়ে দেখে নিই ভেতরে কি আছে। পুরুলিয়া ছাড়িয়ে এবার আমরা আছি হচ্ছে পশ্চিম বর্ধমানে। দেখতে দেখতে পৌঁছে গেলাম ছিন্নমস্তা কালী মন্দিরের সামনে। আর সামনে যে সাদা বিল্ডিংটা দেখছেন ওটি হচ্ছে শ্মশান, আর এইটিই হচ্ছে সেই মন্দির। এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকি, আর বাঁদিকে এটা হচ্ছে নাট মন্দির। এই সামনের মন্দিরগুলোর একটিতে আছে বাবা বিশ্বনাথ, একটিতে আছে রাধাকৃষ্ণ এবং অপরটিতে আছে গণেশ বাবা। যখন আমরা পৌঁছাই তখন দেখি কীর্তন হচ্ছে। সত্যি কীর্তন শুনলাম প্রায় অনেক বছর পর, বেশ ভালোই লাগছে। এখানেও কিন্তু খুব সুন্দর করে রাধা কৃষ্ণকে প্রতিষ্ঠান করা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে পার্বতী মায়ের খুব সুন্দর একটি মূর্তি, আর এখানেই কিন্তু রয়েছে পার্বতী মায়ের বেদি। আমার কিন্তু দারুণ লাগলো। আর সত্যি বলতে এই মায়ের রূপ দেখার জন্যই মানুষ অনেক দূর থেকে আসে, আর ইনি হলেন মা ছিন্নমস্তা। জানা যায় এই মা কিন্তু খুব জাগ্রত। এখানে যে যেই রকম মানত করে তার মানত কিন্তু পূর্ণ হয় বলেই সবাই দাবি করে। এখানে পাশাপাশি মহাদেবকেও পুজো করা হয়। আজকের এই ওয়ান ডে ট্রিপে কিন্তু অনেক কিছুই রয়েছে। তোমাদের এই আজকের ট্রিপটা কীরকম লাগলো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবে, আর তার সাথে লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না। যাদের সাথে এখানে ঘুরতে আসতে চাও তাদেরকে তো অবশ্যই শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।